স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে রায় ঘোষণা আজ। গত ২০ জানুয়ারি এই মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল, তবে সেটি প্রস্তুত না হওয়ায় নতুন তারিখ ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই মামলায় হাজতে থাকা ৪ আসামি হলেন শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। পলাতক আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম, আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। দর্শক, এই বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহিদুর রহমান। কথা বলছি তার সাথে। মাহিদুর, রায় ঘোষণা কি শুরু হয়েছে কিনা জানাবেন, আর আসামিদের মধ্যে কতজনকে ইতোমধ্যে হাজির করা হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? নুজহাত যেমনটি বলছিলেন যে গত বছরের ৫ আগস্ট যে চানখারপুলে যে নৃশংসতার ঘটনা ঘটেছিল, যে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের যে প্রথম মামলা, এই প্রথম মামলার আজকে দ্বিতীয় যে রায়, এই রায়টি আজকে ঘোষণা হওয়ার কথা রয়েছে। আপনারা জানেন যে গত ২০ তারিখে কিন্তু এই রায় ঘোষণা হওয়ার কথা ছিল, তবে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার যে বলেছিলেন যে রায়টি পূর্ণাঙ্গভাবে প্রস্তুত না হয় কিন্তু আজকের দিন নতুন করে নির্ধারণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে ৪ জন এই মামলার যে ৪ জন আসামি, এই ৪ জনকে কিন্তু ইতিমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং আজকে যদি রায় হয় তাহলে এই ৪ জনকে আজকে শেষবারের মতো কিন্তু আদালতে হাজির করা হয়েছে। এর পাশাপাশি আবু সাইদের যে হত্যা মামলা, এই মামলারও যে ৬ জন আসামি, সেই ৬ জন সহ এই ৪ জনকে একই গাড়িতে কিন্তু একই প্রিজন ভ্যানে কিন্তু তাদেরকে এখানে উপস্থিত করা হয়েছে। আমরা সকাল থেকে ট্রাইব্যুনালে অবস্থান করছি। আমরা কথা বলেছি যে জুলাই আন্দোলনে যারা চানখারপুলে হত্যা করা হয়েছে, যাদেরকে তাদের আত্মীয় স্বজনরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা শিক্ষার্থী আনাসের বাবা মাকে দেখেছি, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে তারা সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন, যেহেতু তারা এই নৃশংসতার মধ্যে এই যে আসামিদের নাম উল্লেখ করা হয়েছে, তারা কিন্তু এখানে বলেছে যে এটা প্রমাণিত হয়েছে যে তারা এই নৃশংসতার সাথে জড়িত ছিল। আমরা প্রসিকিউটরদের সাথেও কথা বলেছি। প্রসিকিউটররা আমাদেরকে জানিয়েছে যে তারা আশাবাদী যে এখানে সর্বোচ্চ শাস্তি তারা দাবি করছেন, যেহেতু এখানে যে মূল আসামি সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান, তার নির্দেশে তার যে ওয়্যারলেসের অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপটিতেই কিন্তু তিনি বলেছিলেন যে হাঁটু গেড়ে শিক্ষার্থীদের সাধারণ মানুষের ওপর যে গুলিবর্ষণ করার, সেই অডিও ক্লিপটি কিন্তু প্রমাণ করে যে এখানে তারা সরাসরি এই হত্যার সাথে তারা নেতৃত্ব দিয়েছেন এবং তারা গুলিবর্ষণ করেছেন। আমরা সকাল থেকেই এখানে দেখেছি যে নিরাপত্তার ব্যাপারে যদি একটু বলি, যে সকাল থেকে ব্যাপক নিরাপত্তা এখানে জোরদার করা হয়েছে। শুধুমাত্র আজকে যে চানখারপুলে এই যে রায় ঘোষণা করা হবে তাকে কিন্তু কেন্দ্র করে নয়, আমরা ইতিমধ্যে দেখেছি যে আজকে কিন্তু টিএফআই সেলে যে গুম করে নির্যাতনের ঘটনায় যে ১০ জন সেনা কর্মকর্তাকেও কিন্তু ইতিমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেটিরও যে মামলা, সেই মামলারও কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণের পরে যে সাক্ষ্যের জেরা, অর্থাৎ ব্যারিস্টার আরমানকে যে নির্যাতন করা হয়েছিল, সেই সাক্ষ্যের জেরাও কিন্তু আজকে এখানে হবে। তবে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টা বেজে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর এজলাস শুরু হওয়ার কথা রয়েছে এবং এজলাসের পরে ভেতর থেকে কি নির্দেশনা আসে সেটি আমি আপনাকে জানিয়ে দিব। তো এই মুহূর্তে এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। দর্শক, আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিগত বছরগুলোতে দেশে নির্বাচনের নামে প্রহসন চলেছে, এখন আবার নতুন করে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর বালুর মাঠে গত রাতে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে রোববার সকালে চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রচারণা শুরুর পর ফেনী ও কুমিল্লা হয়ে নারায়ণগঞ্জের জনসমাবেশে যোগ দেন তারেক রহমান। নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে শহর ও গ্রামের গৃহিণীদের হাতে প্রতি মাসে অন্তত 7 থেকে 10 দিনের নগদ অর্থ বা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। আমাদের দলীয় আমাদের জোট প্রার্থী ওনাদেরকেও, কারণ ওনারাও আমাদের সাথে বিগত 16-17 বছরের আন্দোলন সংগ্রামী ছিল। এখন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত, বিশেষ করে খেটে যাওয়া মানুষ যারা আছে, তাদের গৃহিণী যারা আছে, হাউস ওয়াইফ যারা আছে, তাদের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিতে চাই। এবং এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে তাদেরকে আমরা প্রতি মাসে 7 থেকে 10 দিনের একটা সহায়তা হয় নগদ অর্থ অথবা প্রয়োজনীয় যে খাদ্যশস্য, সেই খাদ্য পণ্য আমরা তাদেরকে দিই। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুষ্টিয়ায় জনসভা করছে জামায়াতে ইসলামী। এতে যোগ দিয়েছেন দলটির নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীরা। এই বিষয়ে জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী নূর আলম। নূর, জামায়াতের নির্বাচনী জনসভায় নেতারা কি বলছেন জানাবেন, পাশাপাশি দলটির আমির কি কর্মসূচিতে যোগ দিয়েছেন? জানেন যে সাংস্কৃতিক রাজধানী লালনের শহর কুষ্টিয়ার যে শহীদ আবরার ফাহাদ মাঠ রয়েছে, সেখানে সকাল 9টায় শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন যে জোট রয়েছে সেই জোটগুলো নির্বাচনী জনসভা। অর্থাৎ এই জনসভার মধ্য দিয়ে আসলে খুলনা বিভাগের যেই জনসভা সেটা কিন্তু আসলে শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু সকাল 10টার সময় কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখানে যোগদানের কথা রয়েছে, তবে এখন পর্যন্ত তিনি আসেনি। তবে তিনি হয়তোবা কিছু সময়ের মধ্যেই এই যে সমাবেশের স্থলে পৌঁছাবেন। এর মধ্যে যে এখানে এখন বক্তব্য রাখছেন হচ্ছে যেই এখানে যারা জেলা পর্যায়ে বা দায়িত্বশীল রয়েছে তারা এখানে বক্তব্য রাখছেন একের পর এক। এবং জানেন যে কুষ্টিয়ার মোট হচ্ছে 4টি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনের নেতাকর্মীরা যারা সংসদ সদস্য পদপ্রার্থী তারা এখানে কিন্তু একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এই সমাবেশকে কেন্দ্র করে এর মধ্যে যে শহীদ আবরার ফাহাদ যে মাঠটি রয়েছে সেই মাঠটি কিন্তু তাদের যে কর্মী সমর্থক রয়েছে সেই কর্মী সমর্থকদের কিন্তু পদচারণায় বা বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে পুরো এই মাঠ। এবং আমরা দেখেছি এখানে যারা নারীরা রয়েছে তাদের যে সদস্য রয়েছে তারাও তাদের উপস্থিতি কিন্তু একবারে চোখে পড়ার মতো। অর্থাৎ সবদিকে তাদের যে দলীয় স্লোগানে কিন্তু আমরা দেখি সকাল থেকে তারা দলীয় ব্যানার এবং ফেস্টুন এগুলো নিয়েই কিন্তু তারা এই মাঠে প্রবেশ করেছে। এবং যদি একটু কর্মসূচি জানিয়ে রাখতে চাই, আজকে এখানে জনসভায় বক্তব্য দেওয়ার পর হেলিকপ্টারে তিনি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি মেহেরপুরে যাবেন। মেহেরপুরে সংক্ষিপ্ত জনসমাবেশ করার পর সেখান থেকে তিনি চুয়াডাঙ্গা যাবেন বিকাল 4:30টায়। এবং বিকাল 4:30টায় সেখানে দলীয় নেতাকর্মীদের যে নির্দেশনা দিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের দলীয় যেই নির্দেশনা আছে কিভাবে তারা মাঠে কাজ করবেন সেই সকল নির্দেশনা দিয়েই তিনি সন্ধ্যা 6:30টার দিকে ঝিনাইদহ যাবেন এবং ঝিনাইদহ সেখানে তিনি বক্তব্য রাখবেন। এবং বক্তব্য রাখার পর আগামীকালকে যেহেতু যশোরে জনসমাবেশ হওয়ার কথা আছে সেক্ষেত্রে যশোরে যাবেন এবং সেখানে তিনি রাত্রি যাপন করবেন। অর্থাৎ যদি আমি এখন এই মুহূর্তে যদি পুরো সমাবেশের যেই চিত্র সেটা যদি বলতে চাই, যে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের ক্যামেরার মাধ্যমে যত আমরা দেখাতে পারছি যে আসলে সকাল থেকেই আমরা এখানে কিন্তু সকাল 7টার দিকে প্রবেশ করছি। অর্থাৎ সকাল 7টা থেকেই কিন্তু আসলে যে সমর্থকদের যে উপস্থিতি সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু আসছে। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ মাঠ থেকে জামাতের নেতৃত্বাধীন জোটের যে নির্বাচনী জনসভা তার সর্বশেষ। নূর, আপনাকে ধন্যবাদ। আসন্ন নির্বাচনে ভোটের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ইসি সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। রোববার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং শেষে তিনি আরও জানান, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা রয়েছে। এদিকে মাঠ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে এবি পার্টি।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ৮৩টি বিদেশি পর্যবেক্ষকের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থাপনা সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে জানাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সাথে বৈঠক করে ইসি। পরে সিইসি জানান, সবাই যাতে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় মাঠে থাকবে। নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই এই যে কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে। আমরা এখানে যে আর্মি ডেপ্লয় করব, বিজিবি ডেপ্লয় করব, র্যাব ডেপ্লয় করব, আমার এই যে নৌবাহিনী, বিমান বাহিনী, তারপরে আনসার, অল দ্য হিউজ ডেভেলপমেন্ট উইল বি দেয়ার। আমাদের যে ফোকাসটা একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া, এই ব্যাপারে তারা বুঝতে পেরেছেন এবং তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের প্রস্তুতি নিয়ে। এদিকে ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ তুলে এবি পার্টি চেয়ারম্যান বলেছেন, নির্বাচন নিয়ে কোনো কারসাজি হলে আরেকটি গণ আন্দোলন হবে। নির্বাচনকে যে কেউ যদি ম্যানিপুলেট করার চেষ্টা করে এবং প্রশাসন যদি এখানে দুর্বলতার পরিচয় দেয়, নির্বাচন কমিশন যদি আমাদের অভিযোগ শোনার পরও কোনো ধরনের পদক্ষেপ না নেন, তাহলে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আরেকটি গণ আন্দোলন ঘটতে পারে। এর আগে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল সহ তাদের নির্বাচনের বাইরে রাখতে ইসিকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দলটিকে নির্বাচন থেকে না সরালে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। আওয়ামী লীগ এবং তার দোসররা নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ আছেন কমপক্ষে 28 জন। ফেরিটিতে 350 জনের বেশি যাত্রী ছিল। স্থানীয় সময় সোমবার ভোরে ফেরিটি বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপে যাচ্ছিল, কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়। কোস্টগার্ড জানিয়েছে এ পর্যন্ত কমপক্ষে 301 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তীব্র শীত ও ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্বাঞ্চল। এরই মধ্যে 7 জনের মৃত্যুর খবর দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। রয়টার্স বলছে, তুষারঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে 10 লাখের বেশি বাসিন্দা। গত 2 দিনে বাতিল হয়েছে অন্তত 14,000 ফ্লাইট। নিউ ইয়র্কে গত 8 বছরের মধ্যে রেকর্ড তুষারপাত হয়েছে বলে জানান শহরের মেয়র। এছাড়া অন্তত 25টি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হওয়া প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের 2/3 অঞ্চলে তুষারপাতের পাশাপাশি বিপজ্জনক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বেলা 12টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।